লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হওয়া এবং সুষ্ঠু নির্বাচন হবে। আর যদি না হয় তাহলে এনসিপির হাসনাত আব্দুল্লাহ ডাক দিবে যে যদি অরিজিনালি কারচুপি নির্বাচন হয়েছে, এই নির্বাচন বাতিল করতে হবে, নির্বাচনের মাধ্যমে কাউকে ক্ষমতা দেওয়া যাবে না। সবাই শাহবাগে চলে আসেন। মুহূর্তের মধ্যে লক্ষ লক্ষ জনতা শাহবাগে যে ইউনূসকে বাধ্য করবে নির্বাচন বাতিল করতে অথবা এমার্জেন্সি ডিক্লেয়ার করতে। কোনো কারচুপি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে ক্ষমতা পাবে না। মাইন্ডেড। জামাত এনসিপিকে এমনি এমনি সাথে রাখে নাই। আর যে এনসিপি সারা দেশে 5টা সিটের যোগ্যতা রাখে না, তাদেরকে 30টা সিট এমনি এমনি দেয়নি। এনসিপির গুরুত্ব অনেক, গুরুত্বের দিক থেকে দ্বিতীয় বৃহত্তম দল। সাংবাদিক ইলিয়াস হোসাইন যুক্তরাষ্ট্র থেকে ফাটালেন এক বোমা। ইলিয়াস হোসাইনের দাবি, হাদির খুনি দুবাই নয়, ভারত নয়, সে আছে খোদ ঢাকাতেই। আর তাকে নাকি শেল্টার দিচ্ছে স্বয়ং সেনাবাহিনী, এবং এই প্রক্রিয়ার সাথে যুক্ত করা হয়েছে জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলমকেও। ফয়সাল এবং আলমগীর তাদের গ্রেপ্তার করার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। শুটার ফয়সাল করিম মাসুদকে নিয়ে নতুন চাঞ্চল্যকর তথ্য। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আগে থেকেই ছিল পরিচয়। হাদির খুনিকে বাঁচাতে সেনা প্রধানের গোপন ষড়যন্ত্র। এখানে হাদি যখন বলে গেছে না যে আমি 100 ইনকলাব মঞ্চের ব্যক্তি রেখে গেলাম, তাহলে আপনি মনে করেন যে আমি তো এই 100 একজন, আমি এই 100 একজন। আমাকে আপনাকে মিশায় ফেলাতে হবে, আমাকে মারতে হবে, তাহলে আপনি আমাদেরকে বন্ধ করতে পারবেন না। এবং এই হাদির বিচার করতে হবে। নির্বাচন থেকে বিএনপি সরে গেলেও ডক্টর ইউনূসের হাতে বিকল্প আছে, সমস্যা নেই। বিএনপি কি এখন ভারপ্রাপ্ত আওয়ামী লীগের দায়িত্ব পালন করছে? এই দুইটা প্রশ্ন এই আলোচনায় উপস্থাপন করবো, বিশ্লেষণ করবো। ওদের গোয়েন্দাদের মধ্যে ওই মাপের গোয়েন্দা নাই। কেন নাই বলতেছি? থাকলে তো 5ই আগস্টের আগেই টের পাইতো। 4 আগস্টে তো টের পায় নাই যে শেখ হাসিনা 5 আগস্টে ভারতে চলে যাবে, দিল্লিতে চলে যাবে। ওদের গোয়েন্দারা কিন্তু এটা টের পায় নাই। টের পাইছে যখন, তখন আর কোনো উপায় ছিল না। তার মানে ফেল। 5ই আগস্টে দুইটা দল ফেল হয়েছে। একটা ওই দল যারা মুস্তাফিজকে খেলতে দিল না, আরেকটা কোন দল? এই যে আমাদের 16 বছর যারা শাসন করছে, শোষণ করছে, আমাদের দেশের টাকা পয়সা নিয়ে চলে গেছে। আজকেও দেখেন গুম হত্যার যে কমিশন গঠন করা হয়েছিল, আজকে দুপুরবেলা ওনারা রিপোর্ট জমা দিচ্ছে ডক্টর ইউনূস স্যারের কাছে। ইউনূস স্যার কিন্তু তার কাজ চালায় নিয়ে যাইতেছে। এবার দলগুলো হয়েছে একজোট। আপনারা দিবেন শাপলা কলি মার্কায় ভোট। জামাত ইসলামের মার্কা, চরমনায়ের মার্কা, এনসিপির মার্কা, আমাদের যে খেলাফত মজলিসের মার্কা, জাকপার মার্কা একটাই, সেটা হচ্ছে শাপলা কলি মার্কা। गांव को बिछाना जो मोदी की बहन बनकर दिल्ली में बैठी है। टी20 বিশ্বকাপ সেই জায়গায় বাংলাদেশ ভারতে খেলতে যাবে না, কারণ হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য নিরাপত্তা সমস্যা। বাংলাদেশের পক্ষ থেকে এই উদ্যোগটি যে নেওয়া হয়েছে, এটা ভারতকে চরমভাবে জোতা দিয়ে বাড়ি দেওয়ার মতো একটি ঘটনা সৃষ্টি করেছে। বাংলাদেশ যদি এই উদ্যোগটি গ্রহণ না করতো, তাহলে বাংলাদেশের এই মুহূর্তে যারা অন্তর্বর্তীকালীন সরকার আছে এবং জুলাই আগস্ট বিপ্লবের যে স্পিরিট, সেই স্পিরিটের সম্পূর্ণ পরিপন্থী কাজ করতো, এবং এই সরকার এবং এই যে বোর্ডে যারা আছে তাদের সবাইকে ভারতের পাঁচাটা কুকুর দালাল হিসেবে কিন্তু সবাই আখ্যা দিত। নির্বাচনী প্রক্রিয়ায় জামাত ইসলামের জন্য বিশাল সুখবর। দর্শক, লেভেল প্লেইং ফিল্ড, বিএনপি জামাত লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হবে, আমরা আশাবাদী। আর যদি না হয়, আমি এই কথাটা বলি, এবার একটা সত্যিকার অর্থে একটা সুখবর, ইটস ইন্টারেস্টিং, এবং জামাতের জন্য কনফিডেন্স বুস্টার। তার আগে বলে নিই যে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হওয়া এবং সুষ্ঠু নির্বাচন হবে। আর যদি না হয় তাহলে এনসিপির হাসনাত আব্দুল্লাহ ডাক দিবে যে যদি অরিজিনালি কারচুপি নির্বাচন হয়েছে, এই নির্বাচন বাতিল করতে হবে, নির্বাচনের মাধ্যমে কাউকে ক্ষমতা দেওয়া যাবে না। সবাই শাহবাগে চলে আসেন। মুহূর্তের মধ্যে লক্ষ লক্ষ জনতা শাহবাগে যে ইউনূসকে বাধ্য করবে নির্বাচন বাতিল করতে অথবা এমার্জেন্সি ডিক্লেয়ার করতে। কোনো কারচুপি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে ক্ষমতা পাবে না। মাইন্ডেড। জামাত এনসিপিকে এমনি এমনি সাথে রাখে নাই। আর যে এনসিপি সারা দেশে 5টা সিটের যোগ্যতা রাখে না, তাদেরকে 30টা সিট এমনি এমনি দেয়নি। এনসিপির গুরুত্ব অনেক, গুরুত্বের দিক থেকে দ্বিতীয় বৃহত্তম দল, কিন্তু ভোটের দিক থেকে এনসিপি কিন্তু দুর্বল, ছোট দল। তাদের রাজনীতিতে শুধু ভোট না, গুরুত্ব একটা ইম্পর্টেন্ট। ভোট দিয়ে কি ক্ষমতা আসা যায়? না। ভোট দিয়ে যদি ক্ষমতা আসা যেত, তাহলে গত 15 বছর আওয়ামী লীগ থাকতে পারতো না, কারণ আওয়ামী লীগের ভোট ছিল না। ভোট ছিল তখন বিএনপি, কিন্তু বিএনপি ক্ষমতার দ্বারা কাছেও যেতে পারে। তার মানে শুধু ভোট না, আপনি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পারাটা হচ্ছে ভোটের চাইতেও বড় বিষয়। দলিল কি? এই যে 14 সালের কথা যদি বলি, যদি সুষ্ঠু নির্বাচন হতো বিএনপি আওয়ামী লীগ উভয়, তাহলে আওয়ামী লীগ সারা দেশে তারা আলেম ওলামাদের সাথে যা করেছে, ফাঁসি টাসি দিয়েছে, হেফাজতের সাথে যা ঘটনা ঘটিয়েছে, আওয়ামী লীগ সারা দেশে 20টা এখনো পেত না। 14 সালের 5 জানুয়ারি সুষ্ঠু নির্বাচন হলে সব কিন্তু বিএনপি জামাত। তো বিএনপি জামাতে এত, এবং আওয়ামী লীগের লোকজন সবাই বিশ্বাস করতো, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারিও ব্যাগটা গুছিয়ে রেখেছিল 5 জানুয়ারির পর মনে হয় ক্ষমতা থাকা হবে না, এবং ছাত্রলীগ লোক পেত না। তখন আমার এক্সাম ছিল ঢাকা ইউনিভার্সিটিতে, আমরা হলে ছিলাম, সুদর্শন হলে। সব ছাত্রলীগ তারা পালিয়েছিল যে 5 জানুয়ারির পর ডিসেম্বরের মধ্যেই বাড়ি চলে গেছে। তো দর্শক, এই হচ্ছে বাস্তবতা, যে আসলে ভোট থাকলেই, জনপ্রিয়তা থাকলেই ক্ষমতা আসা যায় না। সুষ্ঠু ভোট নিশ্চিত করার যোগ্যতা থাকতে হয়, যেটা বিএনপি পারে নাই বলে 80-90% জনসমর্থন থাকা সত্ত্বেও 2014 সালে ক্ষমতার দ্বারে কাছেও যেতে পারেনি, বরং মাইল খেয়েছে। 18 সালেও ওরকম বিএনপি হিউজ জনপ্রিয়তা ছিল,
কিন্তু ক্ষমতা তো যাওয়ার দূরের কথা, বোকা বানিয়ে ছেড়ে দিয়েছে। ভারত 24 সালেও সেম, আওয়ামী লীগ 10টা সিটে পেত না, কিন্তু তারা ক্ষমতা এসেছে, বিএনপি কিছু করতে পারেনি। তাহলে ভোট থাকলে আপনি ক্ষমতায়, এটা মনে করাটা একটা সাগলা। আপনার এই এনসিপি কে জামাত কেন সিট দিয়েছে এটা ব্যাখ্যা করছে। আপনার সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার সক্ষমতা লাগবে, আর নির্বাচন সুষ্ঠু না হলে সেটা বাতিল করার সক্ষমতা লাগবে। এখন গুরুত্বের দিক থেকে যেহেতু এনসিপি অনেক বড়, অর্থাৎ এনসিপি এই কাজটা ভালো পারবে, তো জামাত এই কারণে তাদেরকে সাথে রেখেছে এবং রাখাটা জরুরি ছিল, এবং এতেই কিন্তু বিএনপি ভয় পেয়েছে। তো দর্শক, অতএব আমাদের সামনে অপশন দুইটা, হয় লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত সুষ্ঠু নির্বাচন, নইলে কারচুপি নির্বাচন বাতিল। এটাও একটা সুখবর, কিন্তু আমি এই আলোচনায় এই সুখবর দিতে আসিনি। সুখবর হচ্ছে অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসীদের গ্রেপ্তারে সারা দেশে শুরু হচ্ছে যৌথ বাহিনীর অভিযান, এটা নির্বাচন কমিশন জানিয়েছে। এখনকার সময়ে বিএনপির মূল শক্তি হচ্ছে অবৈধ অস্ত্র, লেভেল প্লেইং ফিল্ডের মূল বাধা হচ্ছে অবৈধ অস্ত্র। আরো আছে, প্রশাসন এখন বিএনপি দালালি করেছে, এই বিষয়টা জামাত এনসিপি টের পেয়েছে, টের পেয়ে তো তারা আঙুল চুষবে না, এই বিষয়ে তারা খাতা কলমে লিখছে কি করা যায়। অর্থাৎ যেহেতু আগে ভাগেই বিএনপির পক্ষে যে দালালি করছে প্রশাসন, কুড়িগ্রামের ডিসি যে ছাত্রলীগ করতো, ইসকনের সদস্য, দালাল, ভারতের দালাল, এগুলো যে ধরা পড়েছে, এটা তো সুখবর। এটা ধরা পড়েছে মানে এটা নিয়ে একটা দফারফা হবে। আপনি কি মনে করেন ফ্যাসিবাদের দোষরদের এনসিপি চোখ বুঝে মেনে নেবে বিপ্লবের প্রধান স্টেক হোল্ডার্স? না, এটা হয় না, তবে একটা কিছু হবে। আর মাঠের রাজনীতি যখন নির্বাচনী প্রচার প্রচারণা চলবে, ভোটের দিন আসবে, তখনকার সময় বিএনপির প্রধান শক্তি অবৈধ অস্ত্র। বিএনপি প্ল্যানই করেছে এভাবে, মাঠে ময়দানে গ্রামে গঞ্জে জনগণকে বিএনপি এই বার্তায় দিয়ে এসেছে যে আমাদের ভোট নাই, জনসমর্থন নাই, তাতে কি জামাতকে ভোট দেবেন, ভোট দিতেই যেতে দেওয়া হবে না, ভোট কারচুপি করে আমরা জিতে যাব। কিভাবে হবে? আমাদের অবৈধ অস্ত্র আছে, এই অস্ত্রের ভয় দেখিয়ে সাধারণ যেমন জামাতকে ভালোবেসে সমর্থন করে যদি শীতের দিন কম্বলে ঘরের মধ্যে বসে থাকে ভোটের দিন, এই ভালোবাসার দাম আছে না। যে কোনো বাধা হুমকি উপেক্ষা করে ব্যালট বক্স পর্যন্ত আপনার সমর্থনটা ঢুকিয়ে আসতে হবে, নইলে আপনার ভালোবাসার ইলেকট্রাল পলিটিক্সে দাম নেই। ফেসবুকে লিখতে পারবেন কম্বলের মধ্যে বসে অথবা রুম হিটারের সামনে বসে, কিন্তু আপনি কার্যকর কোনো ভূমিকা পালন করতে পারবেন না। ইলেকট্রাল পলিটিক্সে ভোট দিতে হবে। এখন ভোট দিতে যেতে পারবেন না, ভয় দেখাবে অবৈধ অস্ত্র দিয়ে। তো অবৈধ অস্ত্রটা জামাতের জন্য একটা বড় চ্যালেঞ্জ। জামাতের যেহেতু অবৈধ অস্ত্র নাই, বিএনপি ভারত থেকে অনেক অবৈধ অস্ত্র আছে, এই দাবিতে জামাত কিন্তু মহাসমাবেশ করতে চেয়েছিল। সরকার বলেছে মহাসমাবেশ করা লাগবে না বাবা, আমরা অবৈধ অস্ত্র উদ্ধার করতেছি। জামাত যে দাবি মহাসমাবেশ করে আদায় করতে চেয়েছে, সেই দাবি এমনি এমনি পূরণ হচ্ছে। তবে এটা জামাতের জন্য বিরাট সুখবর, নিঃসন্দেহে কোনো সন্দেহ নেই। আরো সুখবর আছে, জামাতের প্রার্থীদের মনোনয়ন নিয়ে জটিল সমস্যা ছিল, অর্ধেকের মতো প্রার্থী জটিলতা ছিল, হয় বাতিল নইলে স্থগিত। স্থগিত ছিল প্রচুর, এগুলো আপনারা জানেন না, মিডিয়া আসে নাই। আমি নিজে ব্যক্তিগতভাবে জানি, একটা জেলার 6 আসনের 4টা স্থগিত। কিন্তু সুখবর হচ্ছে এগুলো সব সমাধান হয়েছে, প্রায় সবাই প্রার্থীরা ফিরে পাচ্ছে, এবং দু একটা হয়তো একদম কোর্ট পর্যন্ত, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট পর্যন্ত যেতে হবে, কিন্তু ফিরে পাবে। তো জামাতের প্রার্থীদের মধ্যে এমন কেউ হয়তো থাকবে না যিনি নির্বাচন করতে পারবেন না, সবাই হয়তো নির্বাচন করতে পারবে। সর্বোচ্চ একজন আটকে যেতে পারে, তবে সেটাও সুপ্রিম কোর্টে আপিল করে একটা সমাধান তিনি পেতে পারেন। আর নির্বাচন কমিশন এবং সরকারের দৃষ্টিভঙ্গি এটা যে প্রার্থীরা যারা নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, যথাসম্ভব চেষ্টা করতে হবে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিতে, যদি সুস্পষ্ট কোনো আইনি ব্রিজ না থাকে। তো দর্শক, এগুলো হচ্ছে জামাতের সুখবর, যে জামাতের যে ভুল ত্রুটি, ভ্রান্তি, দুর্বলতা ছিল, ওভারকাম হয়ে যাচ্ছে, প্রার্থীরা ফিরে পাচ্ছে, বৈধ ঘোষণা হচ্ছে একের পর এক, স্থগিত গুলো সব বৈধতা পাচ্ছে। তো অবৈধ অস্ত্র উদ্ধার, এটা হবে জামাতের জন্য আরেক সুখবর। নির্বাচনকে সামনে রেখে সারা দেশে যৌথ বাহিনীর অভিযান শুরু হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ইসি ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। রোববার 4 জানুয়ারি কক্সবাজার জেলা প্রশাসন আয়োজিত এক সভায় তিনি এই তথ্য জানান। তিনি আশা প্রকাশ করেন আজকের মধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্র জারি হবে এবং সবাই সেই পরিপত্রের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরেন। তিনি বলেন, এখন থেকে যৌথ বাহিনীর অপারেশন শুরু হবে সারা দেশে। সকল বাহিনী প্রধানদেরকে নিয়ে নির্বাচন কমিশন এর মধ্যে মিটিং করেছে। এ বিষয়ে সকল হেডকোয়ার্টার অবগত। যৌথ বাহিনী অভিযানের মূল লক্ষ্য হবে 3টি। এক, অবৈধ অস্ত্র উদ্ধার, নির্বাচন সামনে রেখে যে অবৈধ অস্ত্রগুলো সরবরাহ আছে সেগুলো উদ্ধার করা সম্ভব না, সেগুলোর জন্য কোনো কার্যক্রম ব্যবহৃত না হয়। এইটা করতে পারলে জামাতের সামাজিক শক্তি প্রভাব এমনিতেই অনেক বেড়ে যায়। টি-20 বিশ্বকাপ সেই জায়গায় বাংলাদেশ ভারতে খেলতে যাবে না, কারণ হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য নিরাপত্তা সমস্যা। বাংলাদেশের পক্ষ থেকে এই উদ্যোগটি যে নেওয়া হয়েছে, এটা ভারতকে চরমভাবে জুতা দিয়ে বাড়ি দেওয়ার মতো একটি ঘটনা সৃষ্টি করেছে। বাংলাদেশ যদি এই উদ্যোগটি গ্রহণ না করত, তাহলে বাংলাদেশের এই মুহূর্তে যারা অন্তর্বর্তীকালীন সরকার আছে এবং জুলাই আগস্ট বিপ্লবের যে স্পিরিট, সেই স্পিরিটের সম্পূর্ণ পরিপন্থী কাজ করত, এবং এই সরকার এবং এই যে বোর্ডে যারা আছে তাদের সবাইকে ভারতের 5 আটা কুকুর
দালাল হিসেবে কিন্তু সবাই আখ্যা দিত। কিন্তু এখন বাংলাদেশের সবার পক্ষ থেকে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের এই যে ক্রিকেট বোর্ডের যারা আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই। সংবাদটি অল্প কিছুক্ষণ আগে আসছে, তারা বলছেন যে বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ সিদ্ধান্ত জানিয়েছেন। আইসিসিকে চিঠিও ইতিমধ্যে তারা দিয়েছেন, মানে ইমেল পাঠিয়েছেন। আমি যদি সংবাদটি একটু পরে আপনাদের জানাই যে লাস্টে তারা বলছেন যে আগামী 7ই ফেব্রুয়ারি থেকে 8ই মার্চ পর্যন্ত 2026 সালের টি-20 বিশ্বকাপ চলবে, যেখানে সি গ্রুপে বাংলাদেশ খেলবে সাবেক 2 বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি নেপাল ও ইতালির সঙ্গে। পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী আগামী 7ই ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচের ভেন্যু কলকাতার ইডেন গার্ডেনে ছিল। এই ভেন্যুর পরেই 2 ম্যাচ তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড ও ইতালির। শেষ ম্যাচে মুম্বাইয়ে বাংলাদেশ নেপাল ম্যাচ ছিল। এই যে ম্যাচগুলো বাংলাদেশ এখন ভারতে খেলতে যাবে না, আইসিসিকে বাংলাদেশ ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে। ধন্যবাদ জানাচ্ছি আবারও। এবং ভারত বাংলাদেশের মানে তারকা স্টার মুস্তাফিজকে নিয়ে যে নাটকটা তারা করেছে, মুস্তাফিজকে যেভাবে তারা অপমানিত করেছে, শুধু মুস্তাফিজকে না, এই মুস্তাফিজকে ভারতের আইপিএলে বাদ দেওয়া মানে পুরো বাংলাদেশকে তারা মানে অপমানিত করেছে, বাংলাদেশকে তারা ছোট করেছে। সেই জায়গায় বাংলাদেশের পক্ষ থেকে যেই সিদ্ধান্তটি এই মুহূর্তে তারা নিয়েছেন, এটা অত্যন্ত সময় উপযোগী সিদ্ধান্ত। এটার মধ্য দিয়ে ভারতকে অন্ততপক্ষে আরেকটা কঠিন শিক্ষা এবং জবাব দিতে পেরেছেন যে তোমাদের সবচেয়ে বড় চাকরানি শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে ঠিক তোমাদের কাছে যেভাবে পাঠানো হয়েছে, তোমরা যদি বাংলাদেশের বিরুদ্ধে বা বাংলাদেশ নিয়ে কোনো ষড়যন্ত্র করো তাহলে তোমাদের ঠিক সেরকম একটি উচিত জবাব দেওয়া হবে। এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং ক্রিকেট বোর্ড এই সময়ে এসে যে সিদ্ধান্তটি নিল, এই সিদ্ধান্তটির মধ্য দিয়ে আগামী দিনে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে তারা অন্ততপক্ষে এই যে সিদ্ধান্ত এটা মাথায় রেখে কাজ করতে হবে। কারণ আগামী দিনে যদি ভারত কোনো মানে দলীয় সরকার রাষ্ট্র ক্ষমতায় আসে, তখন যখন এরকম অসভ্যতা এরকম শয়তানি করার চেষ্টা করবে, তখন ভারতের অন্ততপক্ষে মনে থাকবে যে বাংলাদেশ কিন্তু আগে এরকম একটি সিদ্ধান্ত নিয়েছিল। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের সময় সেই সিদ্ধান্তটি নেওয়ার কারণে এখন দলীয় সরকার সেরকম সিদ্ধান্ত নিতে পারবে না, সেটা অন্ততপক্ষে তারা ভাবলেও সেটাকে যাতে বাংলাদেশের জনগণ অন্ততপক্ষে সেই সময় যারা রাষ্ট্র ক্ষমতায় থাকবে, সেটা দলীয় সরকার হোক, এটা জোট সরকার হোক, এটা ঐক্যবদ্ধভাবে একটা সরকার হোক, তখন তাদের উপরে কিন্তু বাংলাদেশ সরকার তাদের উপরে সরকারের বাইরেও একটা চাপ থাকবে যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়কালে এরকম একটা অসভ্যতা ভারত করার কারণে ভারতের বিপক্ষে এরকম একটি সিদ্ধান্ত বাংলাদেশ নিয়েছে। এখন আমরা যদি সেই এরকম অসভ্যতার কারণে মানে কঠিন কোনো সিদ্ধান্ত না নিই, তাহলে বাংলাদেশের মানুষ এই যারা রাজনীতিবিদ আছে তাদেরকে বিশ্বাস করবে না। সুতরাং এই সিদ্ধান্তটির মধ্য দিয়ে বাংলাদেশ একটি ভালো কাজ করেছে, বাংলাদেশ ভারতকে একটি জোতার বাড়ি দিতে পেরেছে, উপযুক্ত জবাব দিতে পেরেছে। ধন্যবাদ অন্তর্বর্তীকালীন সরকার এবং ধন্যবাদ ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ধন্যবাদ বর্তমান যারা ক্রিকেট বোর্ডের সদস্য আছেন এবং আমিনুল ইসলাম বুলবুল সহ সবাইকে আবারও ধন্যবাদ জানাই। ধন্যবাদ, আবারও ধন্যবাদ ভারতের বিরুদ্ধে এমন একটি উপযুক্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য। আমরা একটা জাতীয় সরকার গড়তে চাই আগামী 5টা বছরের জন্য। 10 বছরের কথা কিন্তু বলে নাই, 5টা বছর। কেন 5টা বছর? এটা খুবই দরকার। কোন জায়গাটায় দরকার জানেন? জাতীয় সরকার। কারণ একটা বৃহৎ দল নির্বাচনের বাইরে যারা নির্বাচনটাকে বানচাল করার জন্য যত রকম চেষ্টা করবেই, কিন্তু ওই দলটা তো ভাই সাধারণ কোনো দল না। হ্যাঁ, এই দেশের স্বাধীনতার সাথে জড়িত, কিন্তু ওই দলকে এবার নির্বাচনের বাইরে রাখবেন, এটা কি ওই দল মাইনা নিবে? মাইনা নিবে না। এবং ওই দলকে যারা লালন পালন করে তারাও তো মাইনা নিবে না, পাশে থেকে তারা মাইনা নিবে না। তারা চাইবে যে কোনো অ্যাঙ্গেলে হোক এই নির্বাচনে অংশ নিয়ে, কিন্তু সেই সুযোগ তো নাই। তার মানে 5 বছর পরের নির্বাচনে, এবং 5 বছর পরের নির্বাচনে এই সুযোগ যারা কইরা দিবে তাদের সঙ্গেই তো তারা এখন থেকে হাত মিলাবে, তাই না? কিন্তু কার উপরে? তারা কি বুঝা বলাইছে যে বিএনপি ক্ষমতায় চলে যাবে? এমনকি কোনো গ্যারান্টি দিতে পারবে যে জামাত ইসলাম ক্ষমতায় যাবে না? না, এরকম কিছু এখনো তারা সিদ্ধান্ত নিতে পারে নাই, কারণ ওই ব্যাপারটা ওদের মধ্যে নাই। ওদের গোয়েন্দাদের মধ্যে ওই মাপের গোয়েন্দা নাই। কেন নাই বলতেছি? থাকলে তো 5ই আগস্টের আগেই টের পাইতো। 4 আগস্টে তো টের পায় নাই যে শেখ হাসিনা 5 আগস্টে ভারতে চলে যাবে, দিল্লিতে চলে যাবে। ওদের গোয়েন্দারা কিন্তু এটা টের পায় নাই। টের পাইছে যখন, তখন আর কোনো উপায় ছিল না। তার মানে ফেল। 5ই আগস্টে 2টা দল ফেল হয়েছে। একটা ওই দল যারা মুস্তাফিজকে খেলতে দিল না, আরেকটা কোন দল? এই যে আমাদের 16 বছর যারা শাসন করছে, শোষণ করছে, আমাদের দেশের টাকা পয়সা নিয়ে চলে গেছে। আজকেও দেখেন গুম হত্যার যে কমিশন গঠন করা হয়েছিল, আজকে দুপুরবেলা ওনারা রিপোর্ট জমা দিছে ডক্টর ইউনূস স্যারের কাছে। ইউনূস স্যার কিন্তু তার কাজ চালায় নিয়ে যাইতেছে। এখন প্রশ্ন আসতে পারে না, ভাই সামনে তো 1 মাস 8 দিন পর নির্বাচন, এই নির্বাচনের পরে তো ভাই আপনি থাকবেন না, এই বাকি কাজগুলো কে করবে? হ্যাঁ, এটা উনি জানে যে এই নির্বাচনে মানে 1 মাস 8 দিন পরে যারাই আসবে তারা এই কাজটা করবে। আর তারা কারা? তারা হইতে পারে বিএনপি, জামাত, এনসিপি, এই 3টা দল মিলা এক জায়গায় চলে আসতে পারে। কোন স্বার্থে? ওই যে বৃহৎ স্বার্থে।
ওকে ঠেকাইতে হবে। ওকে মানে দুজনকে, এক হচ্ছে যারা এই স্বৈরা শাসক ছিল আমাদের দেশের এবং যারা স্বৈরা শাসককে মদত দিছে, এই দুইজনকে ঠেকাইবার জন্য ভাই একটা জাতীয় সরকার দরকার। দেখেন তারেক রহমান সাহেব বাংলাদেশের মাটিতে পা রাইখাই বলছিল আই হ্যাভ এ প্ল্যান। এই প্ল্যানটা কি উনি তো আর বলে নাই, তাই না? বলার সময় আসে নাই, এটা বলবে, সময় আসলে নিশ্চয়ই বলবে। কিন্তু আমরা যদি একটুখানি হিসাব মিলাইতে চাই, হ্যাঁ একটু হিসাব মিলাই দেখি তো এই প্ল্যানটা কি হইতে পারে। 1 মাস 7 দিন পরে যে নির্বাচনটা হইতে যাচ্ছে, এই নির্বাচনের মধ্যে দিয়ে খালি ওই যে এই দল চলে যাবে আরেক দল বসবে এরকম কিছু না, এরকম কিছু না। টোটালটা একটা পরিবর্তন আসতে হবে। আমাদের পরিণতি কি? আমাদের পরিণতি যদি আগের মতো হয় তাহলে 5ই আগস্টের এই রক্তের কি মূল্য আছে বলেন? ভিডিওটা শেষ করার আগে শুধু এইটুকুই বলবো, সবকিছু নেগেটিভ চোখে দেখেন না, আমাদের পরিণতি অবশ্যই ভালোর দিকে। কারণ কি জানেন, আমার যেটা বিশ্বাস, আই হ্যাভ এ প্ল্যান মানি ওই প্ল্যানই যে আমি একটা যৌথ সরকার মানে সবাই মিলে একটা সরকার করব এবং 5টা বছরের জন্য আমরা এক থাকবো, যেন কারো আধিপত্য আমাদের এখানে বিস্তার করতে না পারে। আর ডাক্তার শফিকুর রহমান সাহেব যে প্রস্তাবটা দিছে এবং আমাদের ছাত্র শিবির যে প্রস্তাবটা দিছে যে সবাই মিলে আসেন একটা যৌথ সরকার গড়ি, সেই দিকেই যাবে তারেক রহমান সাহেব, এটা আমার বিশ্বাস। আপনারা হিসাবটা মিলাই নিয়েন। অনেক কথা বলা যাবে ভাই, অনেক বিতর্ক করা যাবে, উনি ওই দলের উনি এই দলের, 2 দলে বিতর্ক করলাম, এগুলা কোনো ব্যাপার না, এগুলা শুনে না বিভ্রান্ত হবেন না। দেশ সঠিক দিকে যাচ্ছে, আমাদের পরিণতি ইনশাল্লাহ ভালোর দিকে যাচ্ছে। তারেক রহমানকে ভারত তুলে নিয়ে যেতে পারে, ঠিক যেভাবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে গিয়েছে আমেরিকা একটি অপারেশনের মাধ্যমে। সে দেশে সেনাবাহিনী আছে না? মুরগা বাপ্তিস্তা সেনাপ্রধানের নাম। সেনাপ্রধান এবং কোনো জেনারেল একটু শব্দ করে নাই, তাদের প্রেসিডেন্টকে আমেরিকা তুলে নিয়ে গিয়েছে। বাংলাদেশের দেশপ্রেমিক জেনারেল, সেনাবাহিনী আসলে দেশপ্রেমিকের জন্ম দেয়, কিন্তু ভারত এর ভিতরে ঘেটু করে কিছু ওয়াকার তৈরি করে, কিছু এই আপনার সাইফুল তৈরি করে, এরা সেনাবাহিনীর এই ভাবমূর্তিকে নষ্ট করে দেয়। এমনিতে টোটাল সেনাবাহিনী তো ভালো। আমাদের দেশপ্রেমিক আলম ও ফজলুর রহমান, একসময় জেনারেল ফজলুর রহমান, এই যে বিডিআর বিদ্রোহের কমিশনের প্রধান ছিল না, তিনি এক বক্তব্যে খুব সতর্ক করেছেন বাংলাদেশকে, সমগ্র বাংলাদেশকে, যে একসময় বিদেশিরা আমাদের নেতাদেরকেও তুলে নিয়ে যাবে, সেনাবাহিনী কিছুই করতে পারবে না। যদি সেনাবাহিনীকে সংস্কার না করা হয় তাহলে আমাদের দেশেও এমন হতে পারে। অর্থাৎ ভারতও ধরেন তারেক রহমান প্রধানমন্ত্রী হইল, তারেক রহমানকে সেনাবাহিনীও পাত্তা দেয় না, কিছুই পাত্তা দেয় না, সে সেনাবাহিনীর উপর নির্ভর করে চলতে হয়। একটা সময় ভারত বিরক্ত হয়েছে, কয়েকটা বিমান নিয়ে এসে তারেক রহমানকে তুলে নিয়ে যাবে হাতটাত বেঁধে, হ্যান্ডকাপ লাগিয়ে, তখন কি হবে? কিছু করার আছে? তারেক রহমানকে আমরা অবশ্যই এই দেশের নেতা হিসেবে সতর্ক করি। ধরেন ডাক্তার শফিক প্রধানমন্ত্রী হইল, ভারত একটা বিরক্ত হইল কোনো কারণে, আইসা এভাবে তুলে নিয়ে গেল, কি হবে? সেনাবাহিনী বাধা দিবে না? ভেনেজুয়েলার সেনাপ্রধান বাধা দিছে? বাধা দেয়নি। এটাই হলো আপনার সংস্কার করার এবং আলম ফজলুর রহমানের সতর্কতার মূল কারণ। কারণ তারেক রহমান কিন্তু প্রকৃতির প্রতিশোধের মুখোমুখি হবেন, এটা নিয়ে আমি ভিডিও বানাবো। অবশ্যই প্রকৃতির মুখোমুখি হবেন। তারেক রহমানকে দিয়ে যারা ভুল করাচ্ছে, এই দায়টা মির্জা ফখরুলরা নিবে না, এই শাস্তি মির্জা ফখরুলদের উপর আসবে না, এই শাস্তি আমির খসরুদের উপর আসবে না, এই শাস্তিটা নেমে আসবে তারেক রহমানের উপরে, তারেক রহমানের পরিবারের উপরে, স্ত্রীর উপরে, কন্যার উপরে। প্রকৃতির পরিশোধ ভয়াবহ। খালেদা জিয়া অত্যন্ত দেশপ্রেমিক এবং আপোষহীন একজন নেত্রী ছিলেন, কিন্তু তার অজ্ঞাতসারে তাকে দিয়ে অনেক ভুল করানো হয়েছে। মির্জা ফখরুলদের মতো লোকেরা জেনে শুনে বুঝে বেগম খালেদা জিয়াকে দিয়ে ভুল করাইছে। যেমন কিছু লোক মইনিউকে সেনাপ্রধান বানাইছে, কাকে দিয়ে? খালেদা জিয়াকে দিয়ে। কিছু লোক শাপলা চত্বর নিয়ে খালেদা জিয়ার কথা শুনে নাই, কাকে দিয়ে? খালেদা জিয়াকে দিয়ে। কিছু লোক 14 সালের জানুয়ারি মানে যে বালুর ট্রাক নিয়ে খালেদা জিয়ার পাশে দাঁড়ায় নাই। শেখ হাসিনা এই কারণে টিকে গেছে। শেষ পর্যন্ত মাসুল দিতে হয়েছে কাকে? প্রকৃতির প্রতিশোধ নেমে এসেছে কার উপরে? খালেদা জিয়ার উপরে। একটা কথা স্মরণ করাই, মেজর ডালিমের ধরেন অপরাধ করছে। কি অপরাধ করছে? শেখ মুজিবের বিরুদ্ধে বিপ্লব করছে, এদেশে হাজার হাজার মানুষকে দুঃশাসন থেকে মুক্তি দিছে। এখন অপরাধী যদি হয়ও মেজর ডালিম হবে। মেজর ডালিমের স্ত্রী কি দোষ করছে? মেজর ডালিমের স্ত্রীকে পাসপোর্ট দেওয়া হয় নাই। তখন পররাষ্ট্রমন্ত্রী কে ছিল জানি, আমি ভুলে গেছি, পড়ি নাই কোথাও কে ছিল পররাষ্ট্রমন্ত্রী। তখন বদরুদ্দোজা হইতে পারে না, যাই হোক, তো তখন দেয় নাই, ও ফিরোজ নুন। তো এই যে তখন কিন্তু আপনাকে সে কি হইল, শেষ পর্যন্ত প্রকৃতির এই শাস্তিটা কাকে দিছে? কার উপরে নেমে আসছে? খালেদা জিয়ার উপরে।
খালেদা জিয়াকে সেই স্বৈরশাসক পাসপোর্ট দেয় নাই। কাকে দিয়ে? সেই শত্রুকে দিয়ে। আপনি যদি অপরাধের বিচার না করেন, আপনি যদি অপরাধের বিচার করতে না পারেন, সেই অপরাধী আপনাকে কাঠ গড়ায় দাঁড় করাবে। এটাই হলো প্রকৃতির নিয়ম। তাইলে আপনি অপরাধী, এটাই হলো প্রকৃতির শাস্তি। তারেক রহমানের এরকম প্রকৃতির শাস্তি হবে, লিখে রাখেন। তবে সেটা নিয়ে আমি আলাদা ভিডিও আপনাদের জন্য বানাবো। তো আলম ও ফজলুর রহমানের এই, আমি এটা নিয়ে এখন বানাইতাম না, ওইটাই বানাইতাম, কিন্তু দেখলাম যে এটাও আমার কাছে গুরুত্বপূর্ণ লাগতেছে। তিনি একজন চৌকস জেনারেল, দেশপ্রেমিক জেনারেল। ঘটনার অনেক পালপিটিশনের ব্রিদিং সাউন্ড তারা আগেই শুনতে পান। আপনি যখন জোরে দৌড় দেওয়ার জন্য দম নেবেন, মানে প্রস্তুতি নেবেন, তখন আপনি টেনে নিঃশ্বাস নেবেন, শক্তি নেবেন। এই প্রস্তুতির মানে দুর্ঘটনার প্রস্তুতির নিঃশ্বাসের শব্দ, ব্রিদিং সাউন্ড, এই জেনারেল ফজলুর রহমানরা বুঝতে পারে। আর এই বুঝতে পারে বলেই সেই আপনার 2000 সালে রৌমারি ঘটনা দিয়ে ভারতকে পরাজিত করেছে। আমাদেরকে সবাই ছোট দেশ বলে তাচ্ছিল্য করে। এদেশের ভিতরের ভারতপন্থী লোকরা বলবে, কি বলবে দেখবেন, ভারত কত বড় দেশ, এদের সাথে পারবে? ভারতের সাথে টেক্কা লাগার কি আছে? বন্ধু বদলানো যায়, প্রতিবেশী তো বদলানো যায় না। ভারতপন্থীরা একদম, যারা বুদ্ধিমান ভারতপন্থী, তারা এই স্টাইলে কথা বলবে। ভারত বন্ধুপ্রতিম দেশ, তারা হইলো একদম প্রথম শ্রেণীর দালাল। দ্বিতীয় শ্রেণীর দালাল বলবে ভারত কত বড় দেশ। তৃতীয় শ্রেণীর যারা, তারা বলবে ভারতের সাথে ঠোকর লাগার দরকার আছে। স্টাইল আছে, ধারা আছে তাদের। মাহমুদুর রহমান একটা কলাম লিখছিল না নভেম্বর মাসে, ভারতের দালালির বিভিন্ন রূপ, বিভিন্ন প্রকার। ওখানে তিনি 5 ভাগে ভাগ করেছেন। সাংবাদিক, কালচারাল অ্যাক্টিভিস্ট, অভিনেতা অভিনেত্রী, এরা। তো আলম ও ফজলুর রহমান এভাবেই তারেক রহমানকে সতর্ক করেছেন, তাকে যদি তুলে নিয়ে যায় প্রতিবেশী দেশ বা ভারত, তাহলে আমাদের দেশের সেনাপ্রধান যদি বাধা না দেয়, জেনারেলরা যদি বাধা না দেয়, তাহলে কি হবে? কিছুই হবে, নিয়ে যাবে এইভাবে হাত বেঁধে। ভারতের বিরুদ্ধে ডক্টর আসিফ নজরুলের ঘোষণায় রাজনীতিতে যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, তোলপাড় সৃষ্টি হয়েছে। বরং সরকারের কয়েকটা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল ভারতের বিরুদ্ধে ক্রিকেটার মোস্তাফিজুর রহমান ইস্যুতে যে কঠিন ঘোষণা দিয়েছেন, তাতে পুরো দক্ষিণ এশিয়ার রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হওয়ার কথা। কারণ আসিফ নজরুল যা বলেছেন, একজন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে এর চাইতে বলাটা কঠিন। মোস্তাফিজুর রহমান ইস্যুতে বাংলাদেশের উপর মিথ্যা অভিযোগ দিয়ে ভারত যা করেছে, এটা বাংলাদেশের সাথে যুদ্ধে জড়ানোর আলামত। যেমনটা যুক্তরাষ্ট্র বলেছিল যে WMD, ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন আছে, সাদ্দামের কাছে ইরাক আক্রমণ করো। যেমনটা বলেছিল যে আফগানিস্তানে লাদেন আছে, আফগানিস্তানে ইনভেড করো। যেমনটা এখন ট্রাম্প বলছে যে ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রে মাদক পাঠায়, এই করে সেই করে, একদম ব্যক্তিগত ঘুমানোর রুম থেকে ঘুমে থাকা অবস্থায় স্ত্রী সহ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে ধরে আনো এবং আনা হয়েছে। মিথ্যা অভিযোগ, ওইরকম একটা মিথ্যা অভিযোগ যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, যার ফলে ক্রিকেটের মতো নিছক একটা বিনোদনের জায়গা, যে ক্রিকেট যুদ্ধরত 2 দেশের মধ্যেও হয়, যুদ্ধরত 2 দেশও এটা নিয়ে তেমন আপত্তি করে না, সেই জায়গায় ভারত চূড়ান্ত পর্যায়ে নোংরামি করেছে। আর সেই নোংরামির জবাবে আসিফ নজরুল যা বলেছেন, এটা অসাধারণ। কূটনীতির ভাষার একটা লিমিট থাকে, যুদ্ধকেও যুদ্ধ বলা যায় না কূটনীতিতে। তারা বলে হিউম্যানিটেরিয়ান ইন্টারভেনশন, এমার্জেন্সি, অপারেশনস, নানান ভাষা বলতে হয়। তাতে ডিপ্লোমেসিতে অনেক বিষয় আছে। অতএব আসিফ নজরুল যেটা বলেছেন, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমি আসছি সেদিকে কি বলেছেন বিশ্লেষণ করব। তবে আমাদের উদ্বেগের জায়গাটা বলেনি, যারা ফরেন পলিসি, নেগোসিয়েশন, ডিপ্লোমেসি, রিজিওনাল পলিটিক্স এগুলো বুঝতে চান, দক্ষিণ এশিয়ার রাজনীতি বুঝতে চান, বাংলাদেশ ইন্ডিয়া যে ডিপ্লোম্যাটিক যে একটা এক্সাইটমেন্ট এখন দেখছেন, এটা যারা বুঝতে চান, তাদেরকে প্রথমে বুঝতে হবে আসিফ নজরুল যা বলেছে, ইউনূস সরকার যা বলেছে, IPL সম্প্রচার বাংলাদেশে বন্ধ করবে, বাংলাদেশ প্রয়োজনে ভারতের মাটিতে ক্রিকেট খেলবে না, বাংলাদেশ ভারতে যে ম্যাচটা আছে ওটা শ্রীলঙ্কা নিয়ে যান, অনেক কথাবার্তা। এত কিছু বললেও দিন শেষে তারেক রহমানের কারণে ইউনূস সরকার প্রতিবেশীদের বিরুদ্ধে ব্যর্থ হচ্ছে। মানে ভারতকে তেমন কিছু করতে পারছে না তারেক রহমানের কারণে। ওদিকে ভারত তারা স্পষ্ট করে দিয়েছে, ইউনূস যতই লাফালাফি করুক, জয়শঙ্কর সর্বশেষ এটা বলেছে, লাভ নেই, নির্বাচিত সরকার আসলে সব স্বাভাবিক হবে, তার আগে সম্পর্ক স্বাভাবিক হবে না, এটা ভারত বলে দিয়েছে। তাদের ভারতের অবস্থান একদম যুক্তরাষ্ট্রের মতো ঘাটতারা, কোনো আন্তর্জাতিক আইন মানবে না, মানবাধিকার মানবে না, জাতিসংঘ মানবে না, কেউ কিছু বলবে না। একটা বিবৃতি দিয়ে, যেমন রাশিয়া কড়া প্রতিক্রিয়া জানিয়েছে, চীন প্রতিক্রিয়া জানিয়েছে, তোর প্রতিক্রিয়া নিয়ে দিয়ে পানি খা। সভরেন ন্যাশনাল স্টেট কনসেপ্ট পৃথিবীতে এখন আর এক্সিস্ট করে না মাদুরিকে ধরে আনার মাধ্যমে। এটা সাদ্দাম বা আফগানিস্তান এরকম করেনি। বেডরুম থেকে ঘুমান্ত অবস্থায় টেনে হিসেবে বের করে ধরে আনা,
এটা পৃথিবীতে ঘটে, আর এটা ঘটলে অনেকদিন যুদ্ধের পর ঘটে, কিন্তু এখানে এক অপারেশন এটা করেছে। অবশ্য তাদের সার্বভৌমত্ব দুর্বল ছিল, এটা ভিন্ন আলোচনা, আমি আলোচনা করছি না, আগ্রহী না। বাংলাদেশ নিয়ে এখন আমরা চিন্তিত, আমাদের উপর কখন ভারত হামলা করে এটা নিয়ে আমি এখন বিশ্লেষণ করছি। কারণ যেভাবে ভারত পরিস্থিতি সাজাচ্ছে, সংখ্যালঘু নির্যাতন বা নানান, ওই যে ওই WMDর মতো, লাদেনের মতো, মাদুরের মতো, মাদক দেয়, অমুক তমুক, এরকম নানান কিছু বলেই তো ইন দ্য নেম অফ হিউম্যানিটেরিয়ান ইন্টারভেনশন ইন্ডিয়া মে ইনভেড অন বাংলাদেশ। তারা যদি হামলা করে তখন কি বলবে জানেন? বলবে যে আমরা হিউম্যানিটেরিয়ান ইন্টারভেনশন করছি, এবং এটা জাতিসংঘ অ্যাপ্রুভড। আমি এখন সেই জাতিসংঘের কোন ধারায় কি হিউম্যানিটেরিয়ান ইন্টারভেনশন আছে, আপনি অন্য একটা দেশের সভরেন্টি সারপাস করে এনভেট মিলিটারি ইন্টারভেনশন, মিলিটারি অপারেশন লঞ্চ করতে পারেন কোন যুক্তিতে? হিউম্যানিটেরিয়ান ইন্টারভেনশন, যে অমুক দেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। এবারে ভারত এটাই বলছে, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, এটা কোন একটা বিশেষ সম্প্রদায়ের উপর যদি এথনিক মাইনরিটি বা কোনো রিলিজিয়াস গ্রুপের কারণে যদি তার বিশ্বাসের কারণে তাকে নির্যাতন করা হয়, এটা মানবাধিকার লঙ্ঘন, ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন। এবং এই ধরনের লঙ্ঘনের বিরুদ্ধে মিলিটারি ইন্টারভেনশন, কালেকটিভ সিকিউরিটি নেওয়ার বিধান আন্তর্জাতিক আইনে আছে। এই জন্য যুদ্ধ কিন্তু আন্তর্জাতিক আইনে বৈধ। এই জন্য দেখবেন যে যুদ্ধ যারা করে, যুক্তরাষ্ট্র যত যুদ্ধ করে, জাতিসংঘ একটা যুদ্ধকে অবৈধ বলেছে না। তারা অনেক সময় জাতিসংঘ সিজফায়ারের চেষ্টা করেছে, কিন্তু কোন যুক্তিতে যুক্তরাষ্ট্র দানাই ফানি করে বৈধতা দেয়? তারা বলে আমরা মানবতার জন্য যুদ্ধ করি, মানুষ মারি মানুষ বাঁচানোর জন্য। এটা নিয়ে অনেক আলোচনা আছে, যারা ইন্টারন্যাশনাল রিলেশন স্পোর্টস পড়েছেন তারা এগুলো বুঝেন। আমি পড়েছি এবং পড়িয়েছি, আই নো দ্যাট। আমি সেই একাডেমিক আলোচনা এখানে যাচ্ছি না। তো এখানে ভারত বাংলাদেশের সার্বভৌমত্বকে মোটেও বলছে না। আর এখন যে পরিস্থিতি, এটা তারেক রহমানের কারণে। কারণ ভারত তারেক রহমানের সাথে আন্ডারস্ট্যান্ডিং এসেছে, জয়শঙ্করের নিয়মিত কথা হয়, জয়শঙ্কর 40 মিনিট মিটিং করে গেছে। আবার ভারতের যত এজেন্সি আছে বাংলাদেশে, ভারতপন্থী যত সংস্থা আছে, NSI বলেন আর ওয়াকার রিলেটেড যা বলেন, ডিজে ভাই, তারেক রহমানের অফিসে বসে ঘন্টার পর ঘন্টা মিটিং করে, কেউ কিছু বলতে পারে না। আপনি চিন্তা করেন, একটা গোয়েন্দা সংস্থার প্রধান তারেক রহমানের সাথে মিটিং করে। এর আগে পুলিশের বা প্রশাসনের বিভিন্ন জন করেছে, কোনো রাজনৈতিক দল একটা টু শব্দ করতে পারে না। এর মানে আসলে 1.5 বছরের মধ্যে আমাদের বিপ্লব ব্যর্থ হয়ে বিপ্লবীদের সামনে এখন ফাঁসির দড়ি ঝুলছে। একদিন এই সুলাইমানের কথা বলবে না, আমরা হয়তো সেই তালিকায় আছি। আমরা জীবনের ভয় করে অ্যাক্টিভিজম করি না, প্রতিনিয়ত অনেক হত্যার হুমকি পাই, একদম শেষ করে ফেলবে ইন্ডিয়ান নাম্বার থেকে। আর